কোথায় আসে না কেন দেশে? মব হবে ওর উপর। সুপ্রিম কোর্টের মতো জায়গায় যে জায়গায় ভেতরে মব হয়েছে, এর চেয়ে অবনতি আর কি দেখবো? ইউনূসের মতো একটা বাটপার, চোর, লুচ্চা এই দেশের শাসনভার গ্রহণ করছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। একটা বদমাইশ যে বইলে গেছে যে আমার কাছে লোক চায় শুধু। কোথায় আসে না কেন দেশে? মব হবে ওর উপর। যদি হয়, যদি আমি মবের পক্ষে না, কিন্তু ক্ষোভ লাগে, এটা ক্ষোভের কথা বলতেছি, হইলে পরে ওদের বেলা হবে। ক্ষোভ থেকে তো হইতে পারে। অবশ্যই আওয়ামী লীগ ফিরবে। জনগণে খেতাইছে, আবার জনগণই আনবে। শেখ হাসিনার সে ভালো কাজ করছে, এই জন্য আনবে। আওয়ামী লীগ আবার আইবে। আমরা আওয়ামী লীগের সময় অনেক শান্তিতে ছিলাম, অনেক ভালো ছিলাম, কিন্তু এখন এই ভালোটা নেই। আওয়ামী লীগ গরিবের ভালোবাসছে, এই কারণে গরিবে আওয়ামী লীগ চায়। সরকারি দলের যে সালাউদ্দিন সাহেবই মোকাবেলার করার ক্ষমতা বিরোধী দলের নাই। আমি দেখতেছি একজন চৌকস লোক বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, সে যেভাবে রোলটা প্লে করতেছে খুব বোল্ডলি। আপনি দেখেন যে আমাদের কাছ থেকে আমরা এরকম কোনো বোল্ড শব্দ পাচ্ছি না। মানে আমরা যেটা আশা করছিলাম যে খুব বোল্ডলি তারা বলবে, সেই বোল্ডনেসটা আমি দেখতেছি না। কেউ কেউ বলছেন যে 18 মাস ইউনূস ছিল, আপনি 28 মাস যদি থাকতে চান, পরিস্থিতি স্বাভাবিক করুন, পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে আনুন, আওয়ামী লীগকে তার অধিকার ফিরিয়ে দিন, কারাগারে থাকা আমাদের নেতাকর্মীদেরকে মুক্ত করুন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, দেশকে স্বাভাবিকতার পথে নিয়ে যান। গুমট পরিস্থিতিতে আপনার এমন পতন হবে, সেই পতন বাংলাদেশে আরেকটা নজির হয়ে থাকবে। বট বাহিনীর একজন সমর্থক, ধরেন শিবিরের একজন কর্মী, সে যখন সোশ্যাল মিডিয়াতে থাকে, সে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও কোনো কিছু মনে করে না, কারণ সব তার লোক, সেই সবচেয়ে শক্তিশালী, সমস্ত মতামত তার পক্ষে। এবং এই মতামতের জোয়ার দেখা সে মাঠে যাইয়া, যখন সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে যখন সে যায় মারতে, যায় মার খেয়ে আসছে। আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল, এই দেশ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের ওয়ারিশ আওয়ামী লীগ, এই দেশের হকদার আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কখনোই বাংলাদেশ স্বাভাবিক সঠিকভাবে পরিচালনা হতে পারে না। তাই আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আসুক, ফিরে আসুক। আমরা প্রয়োজনে আবার আন্দোলনের জন্য আমরা মাঠে নামবো। আমরা দেখি আরো কিছুদিন দেখি, এরা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে, বাধ্যগত আমরা আওয়ামী লীগের জন্য আমরা বুকের রক্ত রাজপথে দিব এবং আন্দোলনে মাঠে নামবো। আমরা থাকবো আওয়ামী লীগের পাশে, আজীবন থাকবো। আর শেখ হাসিনা একটা খুব ইম্পর্টেন্ট ছিল, শি নিউ হাউ টু ম্যানেজ। টাকা পয়সা না থাকলেও সে ম্যানেজ করে ফেলতো, যেখান থেকেই পারে, চায়নার থেকে পারুক, সিঙ্গাপুর থেকে নিয়ে আসুক, যেখান থেকে পারুক। আপনি দেখেন সে ইভেন শ্রীলঙ্কাকে হেল্প করলো। এই সংকটের মুখে 500 মিলিয়ন না 400 মিলিয়ন ডলার দিয়েছিল শ্রীলঙ্কাকে, যেটা তারা ফেরত দিয়ে দিয়েছে। ইজ ভেরি গুড ইন ম্যানেজিং। চোখে দেখেছি জামাতের পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে। মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস, মাজার ধ্বংস, বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্রে লেখা প্রতিরোধ যুদ্ধ, হানাদার বাহিনী লেখা, পাকিস্তান হয়ে গেল হানাদার বাহিনী। আপনার যে সংস্কৃতি উপদেষ্টা ছিলেন, কথায় কথায় তিনি বিবরণ দিতে শুরু করলেন আওয়ামী লীগ কত খারাপ, হাসিনা কত খারাপ, ইত্যাদি ইত্যাদি। যদিও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে তাকেই দেখা গেছে সবচেয়ে বেশি। তারপরেও তিনি তারা এবং তাদের কি যোগ্যতাটা কি, তারা ওই গণঅভ্যুত্থানের সময় অস্ট্রেলিয়া থেকে ফেসবুকে কয়েকটি পোস্ট দিয়েছিলেন। আর এই উপদেষ্টাদের অধিকাংশের যোগ্যতা কি, তারা এনজিওর মাধ্যমে আওয়ামী লীগের সাথে 10-12 বছর ব্যবসা করেছেন, সুবিধা মতো মানবাধিকারের কথা বলেছেন, বানিয়ে অনেক কথা বলেছেন। এবং আদিলুর রহমান খান একটা নিহতের সংখ্যা দিয়েছেন, শাপলা চত্বরে এতগুলো নিহত, যার একটি ঠিকানাও খুঁজে পাওয়া যায়নি বিবিসি রিপোর্ট অনুযায়ী। বিভিন্ন ধরনের এই সমস্ত যে মতলববাজিগুলো, সেগুলো আমরা দেখলাম সব এখানে জড়ো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা 53 বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস কার বাপের ক্ষমতা আছে এটা বাদ দেয়? আপনি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখো বাংলাদেশের, তার কি ক্ষমতা আছে 71কে বাদ দেওয়া? শেখ হাসিনাকে আমরা অভিযুক্ত করছি, ঠিক আছে, আপনি তো জ্বালানি সমস্যার সমাধান করতে পারেন নাই, কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্টে তো শেখ হাসিনা নিজেকে প্রমাণ দিয়েছেন যে উনি বেস্ট। আপনারা তো ক্রাইসিস ম্যানেজমেন্টে ফেলিউর। এই যে আপনারা যেটা করেন না, সেইটার একটা নাম আছে, সেটার নামটা হলো আমার দৃষ্টিতে নামটা হলো অতিভক্তি। অতিভক্তি জিনিসটার জন্যই কিন্তু বাংলাদেশে কি হয়েছে জানেন? এই অতিভক্তি আপনারা কিন্তু কেউ বলে নাই। মানে আমি জানি না, মানে তারেক সাহেব আপনাদেরকে বলছে কিনা, ইস আমার খুব মন খারাপ, আমাকে নিয়ে এত বাজে কথা বলা হয়েছে, তোমরা যদি কিছু পারো তো করো। অথবা আপনারা যে এটা কইরা গিয়ে তারপর পরে দিয়ে পুরস্কার চাবেন, আমরা শাহবাগ থানায় গিয়ে এটা করে এসেছি, এরকম ব্যাপারটা। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার আল্লাহর উপরে আপনার ঈমান আছে, বিশ্বাস আছে, সেই জন্য আপনি এই আল্লাহর বিচারের ভার নিজের হাতে তুলে নিয়েন না, ঠিক আছে? আপনি আইন হাতে তুলে নিবেন না। মানুষ মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায় যখন খোদা তাআলা তাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দেয়। আপনি ভাই প্লিজ ভীত হন, এই পর্যায়ে যান না যেখানে আল্লাহ আপনাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দিবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রস। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। শেখ হাসিনার আমলে সবকিছুর জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা যায়, তাহলে ইউনূসের আমলে সবকিছুর জন্য ডক্টর ইউনূসকে দায়ী করা যাবে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে খারাপ নিয়োগ ছিলেন। তার জায়গায় সরকার প্রধান হিসেবে অন্য কেউ থাকলে দেশটাকে মানে এর চেয়ে ভালো করতে পারতেন কিনা যায় না, কিন্তু এর চেয়ে খারাপভাবে আর চালাতে পারতেন না, যেসব ঘটনার মধ্যে দিয়ে গেছে। শান্তির নোবেল কিন্তু মার্কিন কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জারও পেয়েছেন, যাকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে, ৭১ পাকিস্তানের গণহত্যার সমর্থক হিসেবে বাংলাদেশে অনেকে কসাই বলে থাকেন। কিসিঞ্জারি শব্দটি বাংলার অভিধানে থাকুক না থাকুক, এটা বাংলাদেশের লোকমুখে ধূর্ততার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সবশেষে 2025 সালে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। তিনি ছিলেন তখনকার সরকার বিরোধী রাজনীতিক। মাচাদো ছিলেন সরকার বিরোধী রাজনীতিবিদ এবং অবভিয়াসলি আমেরিকার ঘনিষ্ঠদের একজন। তিনি আবার নিজের সেই পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়ে এসেছেন। আমি প্রকাশ্যে বলেছি, মানে এটা যখন বলেছি নিউ ইয়র্কে, তখন 2024 সেপ্টেম্বর, আমাকে একটা অনুষ্ঠানে প্রধান অতিথি বা প্রধান বক্তা, এখন ভুলে গেছি, কিছু একটা করা হলো, বলতে বলা হলো যে ডক্টর ইউনূস আগমন করবেন, যে জাতিসংঘের অধিবেশনে আসেন না ওই সেপ্টেম্বরে, তার কাছে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে। আমি তখন স্পষ্ট বলেছি ডক্টর ইউনূসকে নিয়ে এত উচ্চাসা করা ঠিক না। নোবেল পুরস্কার একটা পুরস্কার মাত্র, এবং এই পুরস্কারে অনেক ফাঁকফোকর রয়েছে। এই পুরস্কার হেনরি কিসিঞ্জারের মতো মার্কিন যাদেরকে মানে মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠাকারী এবং যার নাম পাকিস্তানি গণহত্যার সাথে অনেকে সমর্থক বলে মনে করেন, সেই কিসিঞ্জারও এটা পেয়েছেন। তো এটার ফাঁকফোকর আছে। আমি কিন্তু আমেরিকায় প্রবাসী ডক্টর ইউনূস ভক্তদের বড় একটি অংশ আমার কথা মানতে পারেননি। আমার সমালোচনায় মুখর শুধু হয়েছে তা না, আগে যেরকম বলেছে অন্তত 2টি পত্রিকা এটি রিপোর্ট করেছে, কটাক্ষ করেছে। এখন ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসনের মধ্যে আসেন, একটু আপনারা এটা মিলিয়ে, মানে এটা আছে না, এটা মিলিয়ে দেখবেন যে এটার মধ্যে এটা কি আছে। শান্তি স্থাপনের যে বড় শর্ত, সেই শান্তি শৃঙ্খলার জায়গায় ইউনূস প্রশাসন ছিল পুরাই ব্যর্থ। বাংলাদেশি ইতিহাসে এমন মব রাজত্ব কখনো কায়েম হয়নি। এখন এসবের দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, পুলিশের নিরাপত্তাযুক্ত সব, মানে জাহাঙ্গীর সাহেব সহ পুলিশের, মানে পুলিশ সহ নিরাপত্তাযুক্ত সব বাহিনীকে নিতে হবে। কিন্তু মানে জাহাঙ্গীর সাহেবকে আর পুলিশের, মানে যেহেতু সেই পুলিশ শেখ হাসিনার পুলিশ, তাদেরকে নিতে হবে। কিন্তু আমি এই যে পুরোনো কথায় ফিরে আসি, শেখ হাসিনার আমলে সবকিছুর জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা যায়, তাহলে ইউনূসের আমলে সবকিছুর জন্য ডক্টর ইউনূসকে দায়ী করা যাবে না কেন? এই যে দায়ী করা কেন যাবে না এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের নানা রকম প্রসঙ্গ তুলে ঢাকায় একটি আমার সাথে একটি কথোপকথনে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায়ী অন্তর্বর্তী সরকারের সবচেয়ে খারাপ নিয়োগ আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আপনারা এটা আপনারা অনেকেই কথা আসলে পছন্দ করে না, কিন্তু আই স্ট্যান্ড বাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে খারাপ নিয়োগ ছিলেন। তার জায়গায় সরকার প্রধান হিসেবে অন্য কেউ থাকলে দেশটাকে মানে এর চেয়ে ভালো করতে পারতেন কিনা যায় না, কিন্তু এর চেয়ে খারাপভাবে আর চালাতে পারতেন না, যেসব ঘটনার মধ্যে দিয়ে গেছে। আমি 2-1টা ঘটনা আপনাদের স্মরণ করাই দিই ভাই। এই জায়গার মধ্যে যা ইচ্ছা তাই করা হয়েছে ভাই। এটা একটা মাজার, কি এক লোক, সে কি না কি করছে, সে ভালো না, সেজন্য কবর থেকে বাইর করে তারা পুরাই দেওয়া হয়েছে। বিভিন্ন সংখ্যালঘুদের বিভিন্ন ভাই, আমি সংখ্যালঘু বলতে শুধু হিন্দু, বাংলা নাম সেটা হইলে হবে না ভাই। এ বাউল গান গায় কেন, এ ওরকম ফকির কেন, ও ওইটা কেন, ওর চুল বড় কেন, ভাই আমার তো এত ব্যাখ্যা করে বলার দরকার নাই। সবগুলি জিনিস কিন্তু এই সময়ের মধ্যে হয়েছে। আর উনি এটা বসে বসে এটা কি বলছেন, উনাকে তো আর আমরা পাই নাই, পাইছি শফিক ভাইরে। শফিক ভাই নাকি এখন দৈনিক ওয়াদা করবেন। আমি ওয়াদাটা দেখার জন্য একদম বসে আছি। শফিক ভাই, আপনি কি সাংবাদিকতা করেন? যতভাবে আইসা খালি বইলা যাইতেন যে এই কাজটা এই জন্য হয়েছে, এটা এই জন্য হয়েছে, আমার প্রশ্ন করলে এটা সস্তা সাংবাদিকতা, এটা অমুক সাংবাদিকতা, এটা মব না, এটা প্রেশার গ্রুপ, এগুলি যে এরকম বলছেন, এগুলি জবাব একটু কষ্ট করে দিয়ে। আপনি মনে করেন ডিসি কোহিনুরদের এই ফেরত আসা, বা মূল কথা হলো যে আমরা আসলে কোনো কিছু পরিবর্তন করতে পারছি কিনা। আমরা তো আসলে বেসিক্যালি কোনো পরিবর্তন করতে পারিনি। এখানে ভাই একটা কথা বলছেন যে আওয়ামী লীগ যদি ফেরত আসে বা ডিসি, আমরা তো আই উইটনেস মেলে অনেক কিছু। জামাত বাংলাদেশে পলিটিক্স করতেছে, জামাত একসেপ্টেড হয়েছে না, করতেছে না পলিটিক্স। তাহলে আপনি কোন অ্যাঙ্গেলে বলতে পারতেছেন যে আওয়ামী লীগ একসেপ্টেড হবে না? মানে আপনি ভাই একটা নৈতিক পজিশনের কথা বলছেন, আমি ওই নৈতিক পজিশন থেকে প্রশ্নটা করতেছি, কোন নৈতিক পজিশন সেটা?
তাহলে কোনটা দিয়ে আপনি জাস্টিস করবেন যে ওকে ঠিক আছে এই কারণে জামাত করবে, এই কারণে আওয়ামী লীগ করবে না? আপনার কাছে কোনো পার্থক্য থাকবে না। এখন ফলে আওয়ামী লীগের ফেরত তো আসতেই পারবে। যতদিন আপনি জামাতকে এখানে রিকনসাইল না করে রাখবেন, আওয়ামী লীগ ফেরত আসবেই। কারণ আপনি আওয়ামী লীগের মজলুম বানাবেন না। জামাতে 17 বছর লাগছে, আওয়ামী লীগের তো 17 বছর লাগবে না। কারণ আপনি যদি এই মেয়াদেও যদি আওয়ামী লীগের ভোটে আনতেন, আওয়ামী লীগ 20% ভোট কাস্ট করতো না? আওয়ামী লীগ তো বিরোধী দল হতো। আপনি মনে করেন আমরা একটা সেটেলমেন্টের মতো একটা ইলেকশন করব, আপনার মনে হয় আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হতো? হয়তো, কারণ আপনি তো অন্য কোনো পলিটিক্যাল পার্টি দেখাইতে পারবেন। আপনি বলেন যদি এই ইলেকশনে আপনার বিএনপি তার স্বতন্ত্র প্রার্থী না রাখতো, খুব সিরিয়াস পজিশন নিয়ে যদি মুখ পড়তো, রাশেদ ভাই ভালো বলতে পারবে আরো, বিএনপি যদি তার স্বতন্ত্র প্রার্থীগুলোরে সরাইতো, জামাত এনসিপি জোটের সিট কি 30টার বেশি হইতো? ঢাকা শহরে প্রত্যেকটা সিট তারা স্বতন্ত্রদের কারণে হারছে বিএনপি। স্বতন্ত্ররাও ভোট পাইছে, মূল ক্যান্ডিডেটও ভোট পাইছে, দুইজনে ভোট যোগ করে দেখা যাচ্ছে যে যিনি দাঁড়িপাল্লা দিচ্ছেন তার থেকে কমসে কম 10-20 হাজার ভোট বেশি আছে। সো তাহলে মানে বিএনপি একটা রিল্যাক্স ইলেকশন করছে, এই জন্য সে এত স্বতন্ত্র রেখে দিচ্ছে, সে জানে এগুলোতে কোনো সমস্যা হবে না। ইলেকশনটা তো এইভাবে হয়েছে, মানুষের ভোট দিতে হয়। এবং ওই যে আমার একজন আমার ওই ভাই এখানে আছেন, ভাইরেও একটা কথা বলি, সেটা হলো বিএনপি আসলে বুঝতে পারতেছে না সে কিভাবে ইলেকশন জিতছে বা কারা তারে ভোট দিচ্ছে। এই নুরুল কবির ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বিএনপির ইলেকশনে বলছে যে মানুষ আসলে এবার রুমাল দিয়ে মুখ চাপা গিয়া ধানের শীষে ভোট দিয়ে আসছে, সে আসলে ধানের শীষে ভোটটা দিতে চায় না। এর ফলে ধানের শীষের যেই মানে কার্যক্রম আফটার ইলেকশন, যেভাবে সে মনে করেন যে প্রথম দিন খুব পোস্ট পাস নিল তাদের লিডারশিপ বা তাদের মন্ত্রীরা, কিন্তু সেই পারফরমেন্স কিন্তু প্রশাসনের মধ্যে নাই। প্রশাসনের মধ্যে থাকলে আপনি এই যে গত 2 দিন ধরে ক্যাম্পাস এলাকায় যা ঘটতেছে সেগুলো কোনো কিছু ঘটতো না। সেটা পুলিশ আছে, এটা একটা ক্যাম্পাস এলাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, পাশে বইমেলা চলতেছে। তো এই জায়গার মধ্যেও আমরা কিন্তু লক্ষ্য করতে পারি যে প্রশাসনের আসলে ওই ভূমিকাটা নাই। ছোট্ট একটি শব্দ, গুপ্ত। চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে লেখা একটি গ্রাফিতি থেকে শুরু, সেই লেখা ঘিরে 2 ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধারালো অস্ত্র, ককটেল বিস্ফোরণ, আহত অন্তত 20 জন। এখনও থামেনি উত্তাপ। ক্যাম্পাস থেকে রাজপথ, রাজপথ থেকে জাতীয় সংসদ, যেন আগুনের ফুলকি ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে। মনে রাখা দরকার, দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কিন্তু এখন ছাত্র শিবিরের দখলে। কেন্দ্রীয় সংসদ থেকে হল সংসদ, সবখানেই তাদের আধিপত্য। ক্ষমতার দাপটে ছাত্রদল হয়তো শুরুতে কিছুটা এগ্রেসিভ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এই দাপট ধরে রাখা সম্ভব নাও হতে পারে। কারণ কোন দলে কে যে গুপ্ত আছে তা কেউ বলতে পারে না। প্রশ্ন হলো, গুপ্ত শব্দটি কেন এতটা সংবেদনশীল? মনে করা দরকার, জুলাই আন্দোলনে কিন্তু একটি শব্দ বদলে দিয়েছিল আন্দোলনের গতিপথ। সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলা রাজাকার শব্দটি আন্দোলনকে ট্রিগার করেছিল। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানে মুখর হয়ে যায় সারা দেশ। সেই সময়ের রাজাকারের মতোই এবারে ট্রিগার করছে গুপ্ত শব্দটি। আর জুলাই আন্দোলনে এক পক্ষে থাকা 2টি অংশ আজ 2 পক্ষে বিভক্ত। গুপ্ত শব্দটির ব্যবহার শুরুটা আসলে 2024 সালের আগস্টের পট পরিবর্তনের পর থেকেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আত্মপ্রকাশ করে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির নেতা হিসেবে পরিচিতি পান সাদিক কায়েম ও SM ফরহাদ। দুজনই একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদের আত্মপ্রকাশের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গুপ্ত শব্দটি। একই সাথে জানা যায়, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শত শত শিবির কর্মী ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্র শিবির এবং জামায়াত নেতাদের গুপ্ত রাজনীতি করার এই ইতিহাস অবশ্য নতুন নয়। ৭১-এর মুক্তিযুদ্ধের পর জামায়াত নিষিদ্ধ থাকার সময়ে বিভিন্ন সামাজিক সংগঠন, এমনকি ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলে থেকে সাংগঠনিক চর্চা অব্যাহত রেখেছিলেন তারা। এসব কথা তারা নিজেরাই তাদের স্মৃতিচারণে লিখেছেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ উঠেছে, শিবিরের কর্মীরা নিজেদের আসল পরিচয় গোপন রেখে আবাসিক হল ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীদের পরিচয় ব্যবহার করে বেনামে গুপ্ত তৎপরতা চালিয়ে আসছে। ছাত্রদলের দাবি, সাধারণ ছাত্রের পোশাকে থেকেই জামায়াত শিবিরের কর্মীরা ক্যাম্পাসের মূল কেন্দ্রগুলো দখলে নিয়েছে। অন্যদিকে শিবির সবসময় এই গুপ্ত তকমা প্রত্যাখ্যান করে বলেছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। শিবিরের সভাপতি নুরুল ইসলাম বিবিসিকে বলেন, সংঘাত, সহিংসতা এবং উত্তেজনার সূচনা করছে ছাত্রদল। আমরা সহনশীলতা নিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। শিক্ষাঙ্গনের এই উত্তাপ ছড়িয়ে পড়েছে সংসদেও। 22 এপ্রিল সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবের আলোচনায়
হঠাৎ করে শুরু হয় গুপ্ত বিতর্ক। সংসদে গুপ্ত নিয়ে উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েন কয়েকজন এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি বিরোধী দলীয় নেতা পর্যন্ত। তবে চতুর্থ কারণটি আসলেই শঙ্কিত হওয়ার মতো। এটি আবার এসেছে একেবারেই সীমান্তের ওপার থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের সব ধরনের নির্বাচনে অংশ নিতে হবে, দলকে সংগঠিত করতে হবে। তিনি বলেছেন, প্রয়োজনে অন্য সংগঠন বা সামাজিক সংগঠনের মাধ্যমে হলেও সক্রিয় থাকতে হবে। তার এই বার্তাটি প্রকারান্তরে গুপ্ত কৌশলের কথাই কিন্তু বলছে। অর্থাৎ ভবিষ্যতে শিবির বা ছাত্রদলে যদি ছাত্রলীগ কর্মী দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। শুধু একটা কথা বলে যেতে চাই, রং আর কালি দেয়ালে লিখে ইতিহাস তৈরি হয় না। দেয়াল লিখন ইতিহাস বদলায় না, বরং ইতিহাসকে ধারণ করে। 24-এর গণ অভ্যুত্থানের আগে কোনো দেয়াল লিখন ছিল না, বরং অভ্যুত্থানের পর দেয়ালগুলো সেই ইতিহাসকে ধারণ করেছে। কিন্তু দেয়ালের এই রং আর কালি মানুষের সম্মিলিত আবেগ আর আকাঙ্ক্ষাকে পাল্টে দিতে পারে না। 24-এর জুলাইয়ের আগে কিন্তু সারা দেশের দেয়াল জুড়ে আওয়ামী লীগ আর ছাত্রলীগেরই জয়গান লেখা ছিল, কিন্তু সেগুলো কোনো কাজেই আসেনি। মানুষের বাঁধ ভাঙা স্রোত থামানো যায়নি।